নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছে ঋত্য। রাজ্যে লোকসভা ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু প্রথম দফায় দেখা করার কোনো সুযোগ হয়নি। কলকাতা পুলিশ তাকে আটকে দিয়েছিল। পরবর্তীকালে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন, যারা কি বলবো ভিকটিম তাদের নিয়ে দেখা করেছেন, এবং তারপর তিনি রাজভবনের সামনে ধর্ণা দিতে চেয়ে কলকাতা পুলিশকে আবেদন করেছিলেন। পুলিশ সেই আবেদনটা কার্যত ঝুলিয়ে রেখেছিল। তারপর একটা জবাব দেয় যে না, প্রশাসনিক কারণে অনুমতি দেওয়া যাচ্ছে না, ওই জায়গায় বাদ দিয়ে অন্য জায়গায় করুন। শুভেন্দু রাজি হননি। স্বাভাবিকভাবেই আদালতে যান, এবং আদালতে যাওয়ার পর মাননীয় বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা তিনি বলেছেন যে ওখানেই কেন করতে চাইছেন, অন্য কোথাও করা যায় না? তো তখন শুভেন্দু অধিকারীর যারা আইনজীবী তারা বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওখানে ধর্ণা দিয়েছিলেন। হ্যাঁ, বিচারপতি তখন বলেন যে একজন দিয়েছিলেন বলেই, একজন অন্যায় করেছিলেন বলেও আপনাদেরও সেই অন্যায় করতে হবে, এটা কোনো যুক্তি হতে পারে না। এইটা বলেছিলেন বিচারপতি, এবং বলেছিলেন যে বিকল্প জায়গার সন্ধান করুন, নিশ্চিতভাবে ধর্ণা দিতে পারবেন। কিন্তু এটা নিয়ে আজকে কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠকে সাংবাদিকরা যখন প্রশ্ন করেন এই ধর্ণা প্রসঙ্গে, তখন কি বললেন কুণাল ঘোষ? তিনি বললেন, রাজভবনের সামনে ধর্ণা দেবে মামার বাড়ির আবদার নাকি? নির্বাচনে হেরেছে সেই জায়গা থেকে দৃষ্টি ঘোরাবার জন্য রাজভবনের সামনে ধর্ণা দেবে মামার বাড়ির আবদার নাকি? তার কিছুক্ষণ পরে সাংবাদিকরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্ণার প্রসঙ্গ তুললেন, তখন নজিরবিহীনভাবে ওই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে সরাসরি বিচারপতিকেই আক্রমণ করে বসলেন। আক্রমণের তীর জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে, কারণ তিনি নাকি বিচারপতি আসনে বসেই বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছিলেন। যেমন আক্রমণ করেন নজিরবিহীন। তো কুণাল ঘোষ তো ভারী শেয়ানা লোক, দুমুখো, কি বলবো, দুমুখো সাপ। কোনো কোনো সাপের দুটো দিকে মুখ থাকে, এই মুখ দিয়ে একরকম কথা বলে, ওই মুখ দিয়ে একরকম কথা বলে। এক মুখ দিয়ে উনি মামার বাড়ির আবদার বলছেন এবং আপত্তিকর বলছেন রাজভবনের সামনে ধর্ণা দেওয়াটাকে। আবার কিছুক্ষণ পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্ণা দেওয়ার প্রসঙ্গ যখন উঠছে, তিনি প্রসঙ্গ ঘুরিয়ে বিচারপতিকে আক্রমণ করছেন, বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন। এখন প্রশ্ন হচ্ছে, কোনটা আপত্তিকর? রাজভবনের সামনে ধর্ণা দেওয়াটা আপত্তিকর, নাকি শুভেন্দু অধিকারীর ধর্ণা দেওয়াটা আপত্তিকর? এটার কোনো জবাব দেবেন শেয়ানা কুণাল ঘোষ? ওই জন্য আমি লিখলাম, মামার বাড়ির আবদার শুভেন্দুর ধর্ণা, দুমুখো জবাবে সেরা সেরা কুণাল ঘোষ শেয়ানা। তার বক্তব্যটাকে শুনুন, তারপর আসছি প্রয়োজনীয় আলোচনা। শুনুন কি বলেছেন। জায়গা সন্ধান নিয়ে ভেবে দেখছি। রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী যে অবস্থান করতে চান, এ তো একটা আজব আবদার। নির্বাচনী বিপর্যয়, বিজেপি হেরে গেছে, বাংলায় আসন কমেছে, বিভৎসভাবে হেরেছে, এবং তারপরে একটা মুসল পর্ব চলছে, কারা এইসব থেকে নজর ঘোরাতে এই ধরনের নাটক করতে গেছিল বিজেপি এবং তাদের এরা। তো এখন হাইকোর্ট তো সরিয়ে দিয়েছে। হাইকোর্ট তো বলেছে সব জায়গায় করা যাবে না, অন্য জায়গা দেখতে বলেছে। দেখুন, অনেক খালি জায়গা ময়দান টয়দানে আছে, গঙ্গার ধারে আছে, কোনো জায়গায় করলে এটা কোনো যেখানে জায়গায় একটু বেড়ানো ফেড়ানোর জায়গা, সেখানে গিয়ে ঘুরে এসে বসে থাকুক। তো তার জন্য এইটা মামার বাড়ির আবদার যে নিজেরা হারবে ভোটে, সেখান থেকে নজর ঘোরাবার জন্য তাদের এই চাই ওই চাই, ওখানে বসতে হবে, এসব হয় না। কোর্ট বিদায় করে দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অবস্থানটা করেছিলেন সেই প্রসঙ্গ আজকে সওয়ালে আসে। তাতে বিচারপতি জানতে চেয়েছেন যে 144 ধারা অমান্য করে। দেখুন, কোনো বিচারপতি অনেক রকম কথা জানতে চাইছেন, কিন্তু তারা বরং আগে একবার চেয়ারে বসে থাকা অবস্থায় মানুষকে জানান যে বিচারপতিরা যখন চাকরিরত অবস্থায় কোনো দলের প্রার্থী হবেন বলে বার্গেন করেন এবং তারপর ইস্তফা দিয়ে এসে ঘোষণা করেন সেটা, সে বিষয়ে বাকি বিচারপতিরা কি ভাবছেন। এই কথায় কথায় রাজ্য সরকারের কাছ থেকে এই জানতে চাই, অমুকের কাছ থেকে এই জানতে চাই। তো আমরাও তো কোনো বিচারপতির কাছ থেকে জানতে চাই যে যাদের মধ্যে রাজনৈতিক পক্ষপাত দোষ দেখা যাচ্ছে, তো তারা একটু বুঝিয়ে বলবেন যে তাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের পেছনে পেছনে গোপনে গোপনে পর্দার আড়ালে কি কি কথা চলছে, সেইগুলোই অনেকের পর্যবেক্ষণের আড়ালে বেরিয়ে চলে আসে। যদি কোনো আদালতের কোনো বিচারপতি কোনো প্রশ্ন করে থাকেন, পুলিশ প্রশাসন, রাজ্য সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা নিশ্চিতভাবে তার উত্তর দিয়ে দেবে। এই তো শেষ বাক্যটা বললে আর কোনো কথা থাকতো না। যদি কোনো বিচারপতি কোনো কিছু জানতে চেয়ে থাকেন, তাহলে যারা পুলিশের কর্তা ব্যক্তিরা তারা জবাব দিয়ে দেবেন। হ্যাঁ, এ তো পরিষ্কার পরিচ্ছন্ন কথা, এর মধ্যে তো কোনো ভেজাল নেই, পরিষ্কার বলে দিলেই তো হতো। কিন্তু ওই যে বললেন
যে নির্বাচনে হেরেছে সেইখান থেকে দৃষ্টি ঘোরাবার জন্য শুভেন্দু অধিকারী রাজভবনের সামনে ধর্ণা দিতে চাইছেন, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কারণে ধর্ণা দিয়েছিলেন? ওপরে তো রেখেছিলেন 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না, তাই ধর্ণা দিচ্ছেন। ভুলে গেলে চলবে না, সেই সময় ইডি সিবিআই এর দপ্তর থেকে কিন্তু বারবার করে ডাকা হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তা সেটা থেকে দৃষ্টি ঘোরাতে একটা রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত আছি এই ভাবনা চিন্তা করে বা এইটা দেখাবার জন্যই কি তিনি সেখানে ধর্ণা দিয়েছিলেন? আর একটা নির্দিষ্ট করে বলতে চাই এই কথাটা, যে মহামান্য আদালত কিন্তু কখনো বলেনি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধর্ণাটা দিয়েছিলেন সেটা ন্যায়সঙ্গত ছিল, আপনি যেটা করতে যাচ্ছেন সেটা অন্যায়। না, তা বলেনি। বলেছেন একজন অন্যায় করেছে বলে, এক পক্ষ অন্যায় করেছে বলে আপনারাও অন্যায় করবেন, বিষয়টা কি করে সম্ভব? আপনারা অন্য জায়গা দেখুন। তার মানে আগেরটাকে একদম শুদ্ধ গঙ্গা জল বলেছেন, শুদ্ধ তুলসী পাতা বলেছেন, বিষয়টা কিন্তু এরকম নয়। বরং জানতে চেয়েছে রাজ্য পুলিশের কাছ থেকে যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওই 144 ধারা এলাকার মধ্যে ধর্ণা করতে দেওয়া হয়েছিল। তাহলে কি হলো? জানতে চেয়েছে তো আদালত, আদালতে জবাব দিতে হবে। আর সেই প্রশ্নটা করেছে আদালত, সেই জন্য আদালতকে আজকে আক্রমণ করছেন এবং বলছেন যে বিচারপতির আসনে বসে কারা কারা কাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, কারা কাদের কাদের সঙ্গে মানে প্রার্থী হওয়া নিয়ে বার্গেনিং করেছেন। বুঝতেই পারছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে আঙুল, তিনি বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করেছেন এবং তমলুক আসন থেকে জয়যুক্ত হয়েছেন। এখন সেই একই আক্রমণ জাস্টিস অমৃতা সিনহার দিকে যাবে, সেই একই আক্রমণ এখন জাস্টিস মান্থার দিকে যাবে, ইত্যাদি বিভিন্ন ভাবে যেভাবে আক্রমণ করে থাকে তৃণমূল কংগ্রেস, সেই একই স্টাইল অবলম্বন করে এক্ষেত্রে আক্রমণ করা হচ্ছে। আর কোনো কিছু থেকে নজর ঘোরানোর বিষয় নেই। গোটা ভারতবর্ষের, সারা ভারতবর্ষের মানুষের সামনে সে মেইন স্ট্রিম মিডিয়া বলুন, সে বিভিন্ন নিউজ পোর্টাল বলুন, সর্বভারতীয় মিডিয়া বলুন, সবার সামনে রয়েছে ভোট পরবর্তী হিংসার ঘটনা। ভোট পরবর্তী হিংসার ঘটনা সবার সামনে রয়েছে। সেদিন মহামান্য রাজ্যপাল 200 জন ভিকটিমকে নিয়ে রাজভবনে ঢোকার অনুমতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারীকে, সেদিন মাঝপথে আটকে দেওয়া হয়েছে, স্বাভাবিকভাবেই তিনি দেখা করতে পারেননি। আর এখন রাজভবনের সামনে এই বিষয়টাকে নিয়ে ওই যারা ভিকটিম তাদের সমর্থন দেওয়ার জন্য যে সময় তিনি ধর্ণা বা অবস্থান বিক্ষোভ করতে চাইছেন, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ করতে চাইছেন, সেই সময় দাঁড়িয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে মামার বাড়ির আবদার। তাহলে অভিষেকের ধর্ণার সময় কার আবদার ছিল? কুণাল ঘোষ। কার আবদার ছিল? সৎসাহস আছে সেই জবাব দেওয়ার? পারবেন না। ওই জন্য বললাম শেয়ানা, দুমুখো সাপ। একজনের ক্ষেত্রে বলছেন যে মামার বাড়ির আবদার, আর একজনের ক্ষেত্রে কোর্টকে আক্রমণ করছেন। এই জন্য বললাম দুমুখো সাপ। সত্যি কথা বলার সাহস ওনার নেই, আর লজ্জাটাও কিঞ্চিত কম আছে। নিশ্চিতভাবে বলছি, লজ্জাটাও কিঞ্চিত। নাহলে এইটুকু সময়ের মধ্যে একই বিষয় নিয়ে দুরকম কথা বলতে পারেন? হ্যাঁ নিশ্চয়ই, আদালত বলেছে যে না, ওখানে বিকল্প ব্যবস্থা করুন। তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা দিয়েছিলেন সেটাকে কিন্তু পূত পবিত্র গঙ্গা জল আদালত বলেনি, বরং কেন 144 ধারার মধ্যে ধর্ণা অবস্থান করেছিলেন তার জন্য, এবং অনুমতি দিয়েছিল কলকাতা পুলিশ, তাদের কাছে জানতে চেয়েছে স্পষ্ট মহামান্য আদালত। দেবেন, জবাব দেবেন, তারপর মহামান্য আদালত আপনাদেরও কি বলে সেদিকেও আমাদের নজর থাকবে। এই জন্য বললাম সব জায়গায় শেয়ানাগিরি চলে না, সব জায়গায় দুমুখো নীতি নিয়ে চললে মানুষের কাছে নিন্দনীয় হন, নিন্দার পাত্র হন। অবশ্য যার সম্পর্কে এই কথাগুলো বললাম তার নিজের এই বস্তুগুলো আছে কিনা যথেষ্ট সংশয় আছে। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।